আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। স্যামসাং তাদের এফ সিরিজের ফোনগুলোতে অলওয়েজ ট্রাই করে মোটামুটি কম দামে ভালো কনফিগারেশন দিয়ে আনার জন্য। ঠিক তেমনি এবারও তারা স্ন্যাপড্রাগনের 750G প্রসেসরের পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট দিয়ে 50 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার প্যানেলের ক্যামেরা সেটআপ সহ নিয়ে আসলো স্যামসাং গ্যালাক্সি F23 5G মোবাইলটি। বেশ ইন্টারেস্টিং কিছু ফিচার রয়েছে এটাতে, যেমন ভয়েস ফোকাস, তারপরে অটো ডাটা সুইচ ইত্যাদি অনেক ধরনের ফিচার রয়েছে, যেগুলো নিয়ে আমরা ভিডিওর মধ্যে ইন ডিটেলস আলোচনা করবো এবং সেই সাথে মোবাইলটার ফটোগ্রাফি পারফরমেন্স নিয়েও কথা বলবো এবং তার পাশাপাশি মোবাইলটার গেমিং করে আমরা কেমন পারফরমেন্স পেয়েছি সেটাও ইন ডিটেলসে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, টাইপ সি টু টাইপ সি চার্জিং কেবল, এবং স্যামসাং গ্যালাক্সি F23 5G মোবাইলটি। পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ম্যাট ফিনিশিং দেয়া, সে সাথে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক। এই মোবাইলটির রিয়ার প্যানেলটি দেখতেও কিন্তু অন অ্যান এভারেজ এই প্রাইস রেঞ্জের অন্যান্য স্যামসাং মোবাইলের মতোই। ডিসপ্লেতে রয়েছিল গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং তার পাশাপাশি ভয়েস ফোকাস যে ফিচারটা রয়েছে, এর মাধ্যমে আপনি যখন ভিড়ভাট্টা, বাজার বা মার্কেটে দাঁড়িয়ে যখন অন্য কারোর সাথে এই মোবাইলে ফোনে কথা বলবেন, তখন এক ধরনের নয়েজ ক্যান্সেলেশনের মতো কাজ করে, যেটা ভয়েস ফোকাস বলে। এতে যে বিষয়টা হয়, আপনি যখন কথা বলবেন তখন ক্লিয়ারলি অপর প্রান্তে যার সাথে কথা বলেন সে শুনতে পারবে এবং তার কথাটাও আপনি একদম নিট অ্যান্ড ক্লিয়ারভাবে শুনতে পাবেন এবং আপনার আশেপাশে যে নয়েজটা হচ্ছে সেটা অনেকটা কমিয়ে দিবে এই ফিচারটি, যেটা খুবই ইন্টারেস্টিং লাগেছে আমার কাছে এই ফোনের ফিচার হিসেবে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো লাইট ব্লু। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। এই মোবাইলটার ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.6 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 198 গ্রাম। মোবাইলটির সাইজ ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে মোটামুটি কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলের লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। মোবাইলটির উপর অংশে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। এই মোবাইলটিতে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে মোবাইলের সাইজ বিবেচনা, এবং তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথলি এবং খুব ফাস্ট আনলক করছিল ফিঙ্গার টাচ করার সাথেই। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করছিল, এবং সেই সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকারের কথা বলতে গেলে মোবাইলটার বটম ফেসে থাকা মেইন স্পিকারটি হলো মনো স্পিকার। স্টেরিও স্পিকার হলে ভালো হতো, বিকজ এই প্রাইস বিবেচনা এটা অবশ্যই থাকা উচিত ছিল। তবে মোবাইলটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল বেশ ডিসেন্ট ছিল। সাউন্ডের বেস এবং ক্রিসপিনেসের কিছুটা ঘাটতি থাকলেও ওভারঅল আমরা মোটামুটি ফুল ভলিউমে মোবাইলটার স্পিকারের সাউন্ড থেকে কোনো প্রকার ডিস্টরশন পাইনি। আমার কাছে ঠিকঠাকই লেগেছে, বাট স্টেরিও স্পিকার হওয়া উচিত ছিল। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছিল অ্যান্ড্রয়েড 12 ভার্সন এবং তার পাশাপাশি ইউআই হিসেবে রয়েছিল One UI 4.1, এবং এই মোবাইলটিতে কিন্তু 2 ইয়ার্স মেজর আপডেট, অর্থাৎ অ্যান্ড্রয়েড 13 এবং অ্যান্ড্রয়েড 14 এর আপডেট পাবেন, এবং সেই সাথে 4 বছরের সফটওয়্যার বা সিকিউরিটি প্যাচ আপডেটটাও আপনারা পেয়ে যাবেন। এবং সেই সাথে মোবাইলটিতে ভার্চুয়াল র্যাম অর্থাৎ র্যাম প্লাস রয়েছিল আপ টু 6GB পর্যন্ত। এই মোবাইলটিতে রয়েছিল 6.6 ইঞ্চি সাইজের IPS TFT প্যানেলের ডিসপ্লে, তার পাশাপাশি মোবাইলটিতে আরও রয়েছে 120Hz রিফ্রেশ রেট। ডিসপ্লে রেজুলেশন হলো 2408x1080 পিক্সেল, সেই সাথে পিক্সেল ডেন্সিটি হলো 400 ppi। আউটডোরে সানলাইট কন্ডিশনে মোটামুটি কমফোর্টেবল ভাবে এই ফোনটি আমরা ইউজ করতে পেরেছি। বেশি আলো হলে, অর্থাৎ দুপুরের দিকে আউটডোরে ডিরেক্ট সানলাইটের নিচে ইউজ করতে কিছুটা প্রবলেম হচ্ছিল, তবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম আমরা ফেস করিনি। ডিসপ্লে টু বডি রেশিওর কথা বলতে গেলে মোবাইলটির চিন এবং ভেজেল এরিয়া দুটোই আমার কাছে প্রাইস বিবেচনায় বেশ মোটাই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স এই মোবাইলটি থেকে আমরা যথেষ্ট ভালোই পেয়েছি। 120Hz রিফ্রেশ রেটের পাশাপাশি খুব সুন্দর র্যাম হ্যান্ডেলিং করার কারণে আমরা অনেকগুলো অ্যাপ ব্যাকগ্রাউন্ডে রান করে ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি, এবং সেই সাথে মোবাইলটি আমরা অনেক রাফ অ্যান্ড টাফ ভাবে ইউজ করে বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি মোবাইলটির ডিসপ্লে থেকে এবং মাল্টিটাস্কিং করে। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.8 অ্যাপারচারের 50 মেগাপিক্সেলের ক্যামেরা। দেন আরেকটি ক্যামেরা হলো 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের 123 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা। দেন সর্বশেষ ক্যামেরাটি হলো 2.4 অ্যাপারচারের 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। মেইন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরাতে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। কালার রিপ্রোডাকশন খুবই ভালো ছিল, কালারগুলো আমার কাছে বেশ পাঞ্চিও লেগেছে। সেই সাথে ডাইনামিক রেঞ্জ বেশ ভালো ছিল, এজ ডিটেকশনও এই প্রাইস রেঞ্জের ফোন হিসাবে খুব ভালোভাবেই করতে পারছিল। সত্যি কথা বলতে ওভারঅল ডে লাইট কন্ডিশনে আমার কাছে ছবি তুলে এই মোবাইলটি দিয়ে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি আমরা জুম করেও অনেক ছবি তুলেছি। ফুল জুম করে ছবি তুললে অবশ্য কালার ডিটেলস খুব একটা ধরে রাখতে পারছিল না, তবে কম জুম করে ছবি তুললে মোটামুটি ছবি ডিটেলস ভালোই ধরে রাখতে পারছিল। সেই সাথে মোবাইলে থাকা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ছবির কালার ডিটেলস মোটামুটি ভালোই ধরে রাখতে পারছিল। আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এজ ডিটেকশনও ওভারঅল অ্যাজ এ 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে বেশ ভালো ছিল।
মোবাইলটি দিয়ে হাইস্ট 4K 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করার অপশন নেই। সেই অপশনটা থাকলে অবশ্য ভালো হতো, কিন্তু আমরা ওভারঅল এই মোবাইলটি দিয়ে অনেক রকমভাবে ভিডিও শুট করেছি। ভিডিও থেকে খুব বেশি একটা শেকি ফিল আমরা পাইনি। ওভারঅল আমি মনে করি প্রাইস বিবেচনায় এই মোবাইলটির ভিডিও পারফরমেন্স ঠিকঠাকই আছে। সেই সাথে মোবাইলটিতে স্লো মোশনে ভিডিও শুট করার পাশাপাশি রয়েছে হাইপারল্যাপস নানা রকম আরো ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার সুবিধা। মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছে 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সের কথা বলতে গেলে ছবি তোলার পর কালার ডিটেইলস খুব নাইসলি ধরে রাখতে পারছিল। কালার টোনটা বেশ নাইস ছিল। নর্মাল ফটো তো যেমন ডাইনামিক রেঞ্জ অনেক ভালো ছিল, তার পাশাপাশি পোর্ট্রেট মোড দিয়ে তোলা ছবিগুলো ডাইনামিক রেঞ্জ খুবই ভালো ছিল। এজ ডিরেকশনও বেশ ভালোভাবে করতে পারছিল। ফোকাসিংটা অনেক পারফেক্ট ছিল। ইভেন কালার রিপ্রোডাকশন এতটাই ভালো ছিল যে কারো কাছে এই মোবাইলটি সেলফি ক্যামেরাতে ছবি তুলে অনেকই ভালো লাগবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু এপিআই সাপোর্ট, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যাম ইউজ করতে পারবেন। এই মোবাইলটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের 750G প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ হলো 8 ন্যানোমিটার। সেই সাথে মোবাইলটিতে জিপি হিসেবে রয়েছে Adreno 619। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 6GB র্যাম 128GB স্টোরেজ, যার র্যামের টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ হলো UFS 2.2 এবং এই মোবাইলটার অফিসিয়াল প্রাইস হলো 27,990 টাকা অর্থাৎ 28,000 টাকা। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 3,96,957, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 646, মাল্টি করে 1946। সেই সাথে মোবাইলটির স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি আমরা 681 মেগাবাইট পার সেকেন্ড, রাইট স্পিড পেয়েছি 152 মেগাবাইট পার সেকেন্ড। Samsung Galaxy F23 5G এই মোবাইলটিতে রয়েছিল 5000 mAh ব্যাটারি। সেই সাথে কোনো প্রকার চার্জার না থাকলে মোবাইলটিতে হাইস্ট 25 ওয়াট পর্যন্ত চার্জার সাপোর্ট করে। মোবাইলের সাথে যেহেতু কোনো প্রকার চার্জার নেই, সো আপনারা যখন এই মোবাইলটি কিনবেন তখন আপনাদের একটা অরিজিনাল 25 ওয়াটের চার্জার কিনতে হবে, যেটা প্রাইস অ্যারাউন্ড 1500 টাকার মতো ধরে নিন। সো এই মোবাইলটার অরিজিনাল প্রাইস হয়ে দাঁড়াচ্ছে 28,000 প্লাস 1500 অর্থাৎ 29,500। আবার ধরেন একটা কভার যদি কিনেন তাহলে 30,000 টাকা হবে। যেটা বলতে চাচ্ছিলাম, এই মোবাইলটা আমরা নর্মাল চার্জার দিয়ে চার্জ করেছি, 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেছি, অ্যারাউন্ড 2.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি, হালকা পাতলা এবং বেসিক ইউজ করে। অপরদিকে মোটামুটি আমরা হেভি গেমিং করেছি, রাফ অ্যান্ড টাফ ইউজ করেছি, অর্থাৎ স্ক্রিন অন টাইম এবং চার্জ ব্যাকআপ পেয়েছি রাফ অ্যান্ড টাফ ইউজ করে অ্যারাউন্ড 5 আওয়ার্সের মতো, যেটা আমার কাছে যথেষ্ট ভালোই লেগেছে। মোবাইলটিতে ফ্রি ফায়ার গেমসটি খেলার সময় আমরা হাইয়েস্ট আলট্রা গ্রাফিক্সে হাই রেজুলেশনের শ্যাডো অন করে খেলতে পেরেছি। আমরা খুব একটা ল্যাগিংয়ের দেখা পাইনি এই ফোনটিতে, তবে লং টাইম গেম প্লের সময় কিছুটা ল্যাগিংয়ের দেখা পেয়েছি, যেটা আমার কাছে একটু অবাকই লেগেছে। অপরদিকে আমরা এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি গেমসটা খেলতে পেরেছি। এই গেমসটা খেলার সময় আমরা কিছুটা ল্যাগিংয়ের দেখা পেয়েছি, স্পেশালি যখন এনিমি খুব কাছাকাছি এসে পড়েছিল বা দেখা গেল যে একের অধিক 2টা বা 3টা এনিমি যদি কাছাকাছি এসে পড়ে, তখন খুব ভালো পরিমাণের এই ল্যাগিংয়ের দেখা পেয়েছি এই মোবাইলটিতে। সম্ভবত এটা সফটওয়্যার রিলেটেড কোনো ইস্যুস হতে পারে। ইনশাআল্লাহ নেক্সট ফিউচারে কোনো আপডেট এসে এই ধরনের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে, অপটিমাইজেশন ইস্যুগুলো সলভ হয়ে যাবে। তার পাশাপাশি মোবাইলটিতে আমরা কল অফ ডিউটি গেমসটি হাইস্ট ভেরি হাই গ্রাফিক্সে ভেরি হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি। ওভারঅল কল অফ ডিউটি গেমিং পারফরমেন্স পাবজি এবং ফ্রি ফায়ারের থেকে যথেষ্ট ভালো ছিল। আর এমনি তো কল অফ ডিউটি একটা অপটিমাইজড গেম, দ্যাটস ওয়াই গেমিং পারফরমেন্স আমাদের কাছে ভালোই লেগেছে, ইভেন আপনাদের কাছেও ভালো লাগবে। অপরদিকে মোবাইলটিতে অ্যাশোনাইন গেমসটি খেলার সময় গেমিং পারফরমেন্স আমি সন্তুষ্ট হলেও মোবাইলটার রেজুলেশন অর্থাৎ গ্রাফিক্স সেটিংটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। তবে এটা ট্রু, গেমিং করতে যে কোনো প্রকার ল্যাগিং অথবা ফ্রেম ড্রপের দেখা পাইনি। আমাদের কাছে বেশ স্মুথই লেগেছে অ্যাশোনাইন গেমসটি এই মোবাইলে খেলতে যেয়ে। এই মোবাইলের হিটিংয়ের কথা বলতে গেলে স্যামসাং দাবি করতেছে তাদের এই ফোনটাতে পাওয়ার কুল নামক একটা ফিচার বা টেকনোলজি রয়েছে, যার মাধ্যমে ফোনটা খুব সহজেই হিট হয়ে যায় না। বাট একটা বিষয় হলো, আপনি যখন হেভি গেমিং করবেন অথবা আউটডোরে রোদের মধ্যে যদি আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেন, তখন এই ফোনটা আবার অনেক দ্রুতই হিট হয়ে যাচ্ছিল। স্পেশালি আউটডোরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করার সময় ফোনটা হিট হয়ে সামটাইমস হ্যাংও করতেছিল। বাট এটা স্বাভাবিক, অনেক ফোনে আউটডোরে রোদের নিচে ফটোগ্রাফি ভিডিও করলে হিট হয়, তবে কিছুক্ষণ সময় দিলে আগের মতো ঠান্ডা হয়ে যায়। আরেকটা বিষয় হলো, সিম দিয়ে যদি আপনি ইন্টারনেট ব্রাউজ করেন তখনও ফোনটা হিট হয়, তবে খুব বেশি না, কিছুক্ষণ সময় দিলে এইটাও আবার নর্মালি আগের মতো ঠান্ডা হয়ে যায়। এই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি 12টি 5G ব্যান্ডও রয়েছে। সো বাংলাদেশে যেই 5Gতে আসুক না কেন, আই হোপ এই মোবাইলটিতে 5G সাপোর্ট করবে। তার পাশাপাশি মোবাইলটিতে 2.4 GHz 5 GHz দুটো ব্যান্ডউইথে ইন্টারনেটের সাপোর্ট রয়েছে। সেই সাথে বিল্ট ইন FM রেডিও রয়েছে এবং এই মোবাইলটিতে যে মেমোরি কার্ডটি আপনারা ইউজ করতে পারবেন, এক্সটার্নাল মেমোরি কার্ড, সেটা হাইস্ট 1 TB সাইজ পর্যন্ত আপনি এই ফোনটিতে ইউজ করতে পারবেন। এবার চলুন আমরা জানি এই মোবাইলটা কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে এবং তার পাশাপাশি এই মোবাইলটা কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জানি এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো প্রাইস বিবেচনায় এই ফোনটাতে 6.6 ইঞ্চি সাইজের যে IPS TFT প্যানেলের ডিসপ্লে রয়েছে, সেটা আমার কাছে আসলে একটু মেনে নেওয়া কঠিন হয়ে গিয়েছে। এখানে অবশ্যই একটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকলে ভালো হতো, যদিও ডিসপ্লে প্যানেলটা অনেক ভালো, বাট স্টিল অ্যামোলেড প্যানেল থাকা উচিত ছিল। দেন যে বিষয়টা হলো, এই মোবাইলটার বক্সের ভিতরে কোনো প্রকার চার্জার দেয়া নাই। হেডফোন তো নাই, সেটা বাদ দিলাম, বাট চার্জারটা থাকা উচিত ছিল, বিকজ স্যামসাং এখনও ওই পজিশনে যায় নাই যে চার্জার না দিলে মানুষ খুব নর্মালি মেনে নিবে। দেন যে বিষয়টা এই ফোনের ক্ষেত্রে
আমার কাছে ল্যাকিংস মনে হচ্ছে সেটা হলো এই মোবাইলটাতে স্পিকারটা হলো নর্মাল মোনো স্পিকার, অবশ্যই স্টেরিও স্পিকার থাকা উচিত ছিল এবং তার পাশাপাশি ডুয়েল স্টেরিও স্পিকার হলে আরও ভালো হতো। দেন হলো এই মোবাইলটা ফ্রন্ট ফেসে থাকা হলো 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তার আগে একটা বিষয় বলে নেই, এই প্রাইস রেঞ্জে এই মুহূর্তে এসে এই ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা এটা আসলে অনেক বড় একটা ল্যাকিংস। একটা বিষয় হলো সেলফি ক্যামেরার পারফরমেন্স ওভারঅল ভালোই, আমি এটা নিয়ে একটু পরে আলোচনা করবো, বাট অ্যাটলিস্ট 16 মেগাপিক্সেলের ক্যামেরা হলে আমরা রেজুলেশনটা একটু ভালো পেতাম, ছবির কোয়ালিটি ডিটেলস আর একটু ভালো পেতাম, যেটা খুবই ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট স্যামসাংয়ের মতো একটা ফটোগ্রাফি ফোন থেকে কিন্তু আমরা এটা সবাই আশা করি। দেন একটা বিষয় যেটা না বললেই নয়, মানে সবসময় বলি, সেটা হলো এই ফোনটার আউটলুক অ্যাজ ইউজুয়াল অন্যান্য এই প্রাইস রেঞ্জের স্যামসাংয়ের ফোনগুলোর মতোই, তার পাশাপাশি একটু মোটা ভারী এবং তার থেকে বড় কথা ভেজেল চিন সবই মোটা, মানে আউটলুক কিন্তু খুব একটা আহামরি না এবং এই প্রাইস বিবেচনায় এই ধরনের আউটলুক আসলে মেনে নেওয়ার মতো না। এবং সর্বশেষ এই মোবাইলটার প্রাইস 27,990 টাকা। অবশ্যই এটা একটা ওভার প্রাইস ফোন, জানি আমরা বাংলাদেশে এখন ডলার ক্রাইসিস চলতেছে, বাট স্টিল এই মোবাইলটার প্রাইস আরও অনেক কমানো উচিত ছিল, তাহলে সবার জন্যই ভালো হতো এবং এটা একটা বেস্ট ফোন হতো এই মুহূর্তে। এবার চলো আমরা জেনে নিই এই মোবাইলটা কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই মোবাইলটার ডিসপ্লেটা আইপিএস টিএফটি প্যানেলের হলো, ডিসপ্লে কালার টোন যথেষ্ট ভালো, 120 রিফ্রেশ রেটও রয়েছে। সো ওভারঅল আমরা মোটামুটি মিডিয়া কনজিউম করে যথেষ্ট ভালো লেগেছে। তার পাশাপাশি 120 যে রিফ্রেশ রেটটা রয়েছে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকার কারণে চার্জ ব্যাকআপও কিন্তু আমরা অনেক ভালো বুঝি। সচরাচর আগে স্যামসাং ফোনগুলোতে কিন্তু হাই রিফ্রেশ রেট ইউজ করলে চার্জ খুব ড্রেইন হতো, ব্যাটারি অনেক ড্রেইন হতো, বাট এই ফোনটাতে ব্যাটারি ড্রেইনিং ইস্যুসটা নাই। 8 ন্যানোমিটার বেস প্রসেসর হওয়ার কারণে ওভারঅল আমরা বেশ লং টাইম চার্জ ব্যাকআপ পেয়েছি। দেন একটা বিষয় যেটা আমরা ভিডিওর মধ্যে বলেছি সেটা হলো ভয়েস ফোকাস ফিচার। এর মাধ্যমে আপনি যখন ভিড়ভাড়টা ইভেন বাজারের মধ্যেও যখন আপনি কথা বলবেন তখন এক ধরনের নয়েজ ক্যান্সেলেশন মুড অন হয়ে যায়, তার কারণে আপনার সাথে যে কথা বলবে সেও যেমন আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাবে, তার কথাও আপনি ক্লিয়ারলি শুনতে পাবেন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, স্পেশালি যারা আপনারা পথে ঘাটে রাস্তায় ইভেন বাজার টাজারে অনেক বেশি যাওয়া আসা করেন। দেন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই মোবাইলটার ক্যামেরা পারফরমেন্স আমার কাছে ভালো লেগেছে। আমি বলবো না যে ক্যামেরা 50 মেগাপিক্সেলের এখানে 64 মেগাপিক্সেল থাকলে ভালো হতো, বাট আমি সেটা নিয়ে কথা বলবো না এই কারণে, কারণ ওভারঅল ক্যামেরা পারফরমেন্স আপনি যদি মোটামুটি ডে লাইট কন্ডিশনে ছবি তোলেন যথেষ্ট ভালো লাগবে। ওভারঅল নাইট বা ইনডোর মুডেও কিন্তু যথেষ্ট ভালো ক্যামেরা পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি মোবাইলটা সেলফি ক্যামেরা পারফরমেন্সও যথেষ্ট ভালো ছিল। ওভারঅল ক্যামেরা পারফরমেন্স সবগুলোতে আমরা ডাইনামিক রেঞ্জ বলেন, কালার ডিটেলস বলেন, কালার টোনও যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পারছিল। এক্সট্রিম লেভেলের কালার বুস্ট আমরা পাইনি, যেটা পেয়েছি সেটা স্ট্যান্ডার্ড ছিল। তার পাশাপাশি মোবাইলটির ভিডিও করতে যে আমরা মোটামুটি স্টেবল পারফরমেন্স খুব একটা শেকি ফিল পাইনি মোবাইলটার ভিডিও করে। এছাড়াও বেশ কিছু স্পেশাল মুড ছিল ভিডিও করার সময়, সেগুলো আমাদের কাছে অনেক ভালো লেগেছে। তার পাশাপাশি এই মোবাইলটা গেমিংয়ের কথা বলতে গেলে যারা মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে পাবজি টাইপ গেমসগুলো খেলে থাকেন বা অ্যাপেক্স লিজেন্ড টাইপ গেমস খেলে থাকেন, তাদের কাছে এই মোবাইলটা গেমিং পারফরমেন্স অনেক ভালো লাগবে। আমরা খেলেও যথেষ্ট ভালো লেগেছে। তবে হ্যাঁ, লং টাইম গেম প্লে করতে গেলে স্পেশালি পাবজি গেমসটা খেলার সময় কিছুটা হিট হচ্ছিল। ফ্রি ফায়ারের ক্ষেত্রে খুব একটা হিটিংয়ের দেখা পাইনি, কল অফ ডিউটিতে হালকা, H1 আবার হালকা হিট হচ্ছিল, বাট ওভারঅল এটা ঠিকঠাক আছে, কারণ লং টাইম গেম প্লে করলে কিছুটা হিট হবে, এটা খুবই স্বাভাবিক। বাট ওভারঅল গেমিং পারফরমেন্স যথেষ্ট স্মুথ পেয়েছি এই মোবাইলটি থেকে। দেন যে বিষয়টা খুবই ইন্টারেস্টিং সেটা হলো 5G সাপোর্ট থাকলো, এটাতে কিন্তু 12টা ব্যান্ড রয়েছে 5G। সো ইন ফিউচার বাংলাদেশে যে নেটওয়ার্কে আসুক, আই হোপ এই মোবাইলটা সেই 5G সাপোর্ট করবে। তার পাশাপাশি মোবাইলটাতে অপারেটিং সিস্টেম হিসেবে Android 12 থাকার সাথে রয়েছিল One UI 4.1, সেই সাথে কিন্তু ভার্চুয়াল র্যাম রয়েছে আপ টু 6GB পর্যন্ত। আর ইউআই পারফরমেন্সের কথা বলতে গেলে স্যামসাংয়ের ইউআই অবশ্যই অনেক ভালো একটা ইউআই, ইভেন আমরা ইউজ করে খুব মজা পেয়েছি। আননেসেসারি কোনো অ্যাপস নাই, আননেসেসারি ব্লটার এগুলো কিছুই নাই। ওভারঅল বেশ স্মুথ পারফরমেন্স লেগেছে, আমরা ইউজ করতে যে কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপ কোনো কিছুরই দেখা পাইনি। ওভারঅল আপনাদের কাছেও এই মোবাইলটার ইউআই পারফরমেন্স খুব ভালো লাগবে। এবার চলুন আমরা জেনে নিই মোবাইলটার ব্যাপারে সর্বশেষ কথা, অর্থাৎ ফাইনাল ভার্ডিক্ট, এই মোবাইলটা কাদের জন্য কেনা উচিত হবে এবং কাদের জন্য কেনা উচিত হবে না। একটা বিষয় আপনাদেরকে বলে দিই, যারা আপনারা স্যামসাংয়ের একনিষ্ঠ ফ্যান, মানে ডাই হার্ট ফ্যান, তার পাশাপাশি 25 থেকে 30 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চাচ্ছেন, টুকটাক সোশ্যাল মিডিয়ার পাশাপাশি হালকা পাতলা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করবেন, তাদের জন্য এই ফোনটা ওভারঅল ঠিকঠাক আছে। বাট আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এই ফোনটা না নিয়ে আর কিছু টাকা অ্যাড করে 30,000 টাকা প্রাইস রেঞ্জেই 30 থেকে 31,000 টাকা এখন কিন্তু স্যামসাং গ্যালাক্সি A52 ফোনটা পাওয়া যায়। সেটা কিন্তু এই ফোনটার থেকে ফার অনেক বেটার ফোন। আর আপনি যদি স্যামসাং ফোন না নিতে চান তাহলে আরও অনেগ ফোন রয়েছে ওই প্রাইস বিবেচনায়, যেগুলোও কিন্তু অনেক ভালো, অ্যাটলিস্ট এই ফোনটা থেকে ভালো। সো বাকিটা আপনাদের চয়েস। সো এই হলো আমাদের স্যামসাং গ্যালাক্সি F23 5G এই মোবাইলটির সম্পূর্ণ রিভিউ। আপনাদের কাছে এই মোবাইলটি কেমন লেগেছে, কোন জিনিসটি ভালো লেগেছে, কোন জিনিসটি খারাপ লেগেছে, সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।